শুভ দুপুর সবাইকে। স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সেটা হচ্ছে টেক্সটাইল ফর ব্যালিস্টিক প্রোডাকশন। এই লেকচারটি বা এই টপিকটি সম্পর্কে আজকে জানার চেষ্টা করব আমরা। আশা করি সবাই দেখতে পাচ্ছ। সিদ্দিকুর, শুনতে পাচ্ছ কিনা? সবকিছু ঠিক আছে? জি স্যার, সবকিছু ওকে। ঠিক আছে। স্যার হ্যালো। জি। স্যার আমরা একটা প্রবলেম ফেস করতেছি গত ক্লাস থেকে। হুম। স্যার অন্য কোনো সাবজেক্টে এমন প্রবলেম হচ্ছে না, বাট এই সাবজেক্টটা করতে নিলে পরে আমি ল্যাপটপ দিয়ে ঢুকতে পারতেছি না। কেন? কিন্তু আমাকে ফোন দিয়ে বুঝতেছি না স্যার। আপনার কোড, আপনার এই সাবজেক্টের কোড ইউজ করতেছি, পাসওয়ার্ডই দিচ্ছি, বা এখানে লেখা উঠতেছে যে প্লিজ ওয়েট ফর দ্য হোস্ট স্টার্ট দিস মিটিং। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, ক্লাসটা শেষ করি। ঠিক আছে, তুমি পরে আমাকে মনে করাই দিও। ওকে স্যার, আমরা প্রেজেন্ট দেবো কিভাবে স্যার? অ্যাটেন্ডেন্স সিদ্দিকুর গ্রুপে অ্যাটেন্ডেন্স লিংকটা শেয়ার করো, সেখানে দিয়ে দিবা গুগল শিটে। এবং তোমাদের জুমের হিস্ট্রি অবশ্যই থাকবে, সো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে টেক্সটাইল ফর ব্যালিস্টিক প্রোডাকশন। তো নাম শুনেই অনেকখানি বুঝতে পারছো যে এবং কিছু ছবিও দেখতে পাচ্ছ যে এক্সপ্লোশন বা ব্যালিস্টিক এ ধরনের যা কাজের ক্ষেত্রে যে সমস্ত প্রোডাকশন আমাদের দরকার হয় সেগুলোর নিয়ে আলোচনা করব। প্রথম যে ছবিটি দেখা যাচ্ছে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি একজন বর্ম পরে পড়ে আছে, অর্থাৎ প্রাচীনকালে যে সমস্ত যুদ্ধ হতো সেই যুদ্ধে যে ধরনের বর্ম ব্যবহার করা হতো শত্রুর হাত থেকে, বা বিভিন্ন প্রকার বোমা, তারপরে কি বলবো, বুলেট, ছুরি কাঁচি ইত্যাদি থেকে রক্ষার জন্য আমাদের যে ইয়েটা দরকার, অর্থাৎ প্রোটেকশনটা দরকার, সেটা তৎকালীন সময় এরকমটা ছিল প্রথম ছবি। পরবর্তীতে এটা আস্তে আস্তে কি হচ্ছে যে যেহেতু এটা অনেক হেভি ওয়েট এবং ফ্লেক্সিবল না, তাতে কিন্তু আসলে নড়তে বা মুভ করতে অসুবিধা হয়। তখন পরবর্তীতে চিন্তা করা হচ্ছে এবং ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে যেটাকে কিভাবে লাইট ওয়েট এবং এবং শক্তিশালী আরো বেশি করা যায়, এবং সেই সাথে এটাকে ফ্লেক্সিবলও করা যায়, যে সাথে সাথে যেটা মুভ করতে পারবে, অর্থাৎ নাড়াচাড়া করা যাবে, ফ্লেক্সিবল করা যাবে। পরবর্তীতে সেকেন্ডটা এখন বর্তমানে তৈরি করা হচ্ছে। এখন আরো নিয়ে কাজ করা হচ্ছে যে আরো বেশি ফ্লেক্সিবল, একবারে থিন লেয়ার বা এই ধরনের কিভাবে তৈরি করা যায় যেটা আমাদের এই ধরনের সমস্যা থেকে সমাধান দিবে, যে অর্থাৎ ব্যালাস্টিক প্রোটেকশন দিবে। তো এই ধরনের কাজ এখন করা যাচ্ছে। আমরা দেখে থাকি অনেকেই এখনকার যে প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল গুলো, অর্থাৎ বুলেট প্রুফ জ্যাকেট, এগুলো খুবই ফ্লেক্সিবল, অর্থাৎ আগের মতো যে একবারে শক্তিশালী লোহার হতে হবে এমনটা কিন্তু নয়। তো সেটাই বিবর্তনের ধারে কালোর পরিক্রমায় আসলে আমরা আজকে এই পর্যায়ে উপনীত হয়েছি। সেটাই আজকে জানবো, টেক্সটাইল ব্যালিস্টিক প্রোটেকশন সম্পর্কে। চলো শুরু করা যাক। তো প্রথমেই যেটা আমাদের জানা দরকার যে টেক্সটাইল ব্যালিস্টিক প্রোটেকশনটা কি। তো ডেফিনেটলি ইট ইজ এ প্রোটেক্টিভ ক্লোথিং এর অন্তর্ভুক্ত। যে ব্যালিস্টিক প্রোটেকশন ইজ এ ক্লাস অফ protective clothing which aims to protecting the individuals from all types of impact by non-penetrating projectiles or balls, blast waves or explosion, and penetrating missiles. অর্থাৎ এটা এক ধরনের প্রোটেক্টিভ টেক্সটাইল ম্যাটেরিয়াল, খুবই কথা সহজ। তারপরে কি, যেটা সাধারণত নন পেনিট্রিং প্রজেক্টাইলস, মানে হচ্ছে যেটা ছুঁড়ে ফেলা হয়, ছুঁড়ে, অর্থাৎ মনে করো তুমি একটা ঢিল ছুটতেছো, সেটা প্রজেকশন করছো, অর্থাৎ এই যে তোমার কাছে বন্দুকের গুলিটা ছুটে আসছে, অথবা কোনো একখানে এক্সপ্লোশন হয়েছে, বোমা ফুটেছে, সেই বোমার থেকে বিভিন্ন বস্তু তোমার দিকে ধেয়ে আসতেছে, এগুলো সবই প্রজেক্টাইলস। অর্থাৎ নন পেনিট্রেটিং প্রজেক্টাইলস, অর্থাৎ যেগুলো তোমার শরীরের ভিতরে প্রবেশ করবে না, বাট তোমাকে কিন্তু আঘাত করবে। ব্লাস্ট ওয়েভ এক্সপ্লোশন, অর্থাৎ ঢেউ, যেটা ওয়েভ এক্সপ্লোশন, যে বোমা ফুটলে কি হয়, একবারে একটা ওয়েভ সৃষ্টি হয়, এনার্জি ওয়েভ সৃষ্টি হয়, সেটাতে আসলে তোমার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই সাথে পেনিট্রেটিং মিসাইলস, অর্থাৎ যে সমস্ত বস্তুগুলো, মনে করো কাঁচ ভেঙে এসেছে, কাঁচটা কি তোমার শরীরে ঢুকে যেতে পারে। এই যে ম্যাটেরিয়ালস গুলো, প্রজেক্টাইল গুলো থেকে আমাদেরকে রক্ষা করবে যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল, সেটাকে আমরা ব্যালাস্টিক প্রোটেকশন টেক্সটাইল ম্যাটেরিয়াল বলবো। ওকে, বলা হচ্ছে the energy from the ballistic weapons may be produced constitution and laceration of the tissues and the fracture of the bones,
যেগুলো আমাদের শরীরে প্রবেশ করে সেগুলো তো শরীরের ড্যামেজ করবেই টিস্যুগুলোতে, কিন্তু সেগুলো যেগুলো শরীরে প্রবেশ না করে কিন্তু তারপরেও আমাদেরকে হিট করে, মনে করো তোমাকে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হলো, হাতুড়ি কিন্তু তোমার শরীরে প্রবেশ করবে না, কিন্তু তোমার শরীরের যে টিস্যু, তোমার যে বোনগুলি রয়েছে অর্থাৎ হাড়গোড়গুলি রয়েছে সেগুলো কিন্তু ফ্র্যাকচার করে দিবে। সো এখান থেকে রক্ষার জন্য যে সমস্ত টেক্সটাইল আমরা ইউজ করছি সেটাকে আমরা বায়োলাস্টিক প্রোটেকশন বলবো। পেনিট্রেটিং মিসাইলস, যেটা প্রবেশ করে অর্থাৎ যে শরীরে, ডেলিভার এনার্জি ইন্টারনালি ডিউরিং দেয়ার পাসেস থ্রু দ্য টিস্যুস, ভিতরে প্রবেশ করে। ব্লাস্ট ওয়েভস এন্ড নন পেনিট্রেটিং ইম্প্যাক্টস এন্ড ইন্টারঅ্যাক্ট উইথ দ্য বডি ওয়াল এন্ড ভিসেরা, আমাদের যে বডি ওয়াল ভিসেরা অর্থাৎ বাইরে কাজ করবে। সো এনার্জি মে বি ট্রান্সফার ইন্টারনালি ফ্রম দ্য মোশন অফ দ্য বডি উইল স্ট্রেস। তো কি, যখন একটা বস্তু গতিশক্তি প্রাপ্ত হবে অর্থাৎ বন্দুকের গুলি যখন গতিশক্তি প্রাপ্ত হবে তখন কি সে এনার্জি লাভ করছে না, গেইন করছে না, তাহলে সেটা আমার শরীরে কি ইফেক্ট করে, হার্মফুল ইফেক্ট ঘটাচ্ছে। সো এই ধরনের প্রোটেকশন থেকে রক্ষা করার জন্য আমরা সাধারণত কি বিভিন্ন প্রকার অ্যাপারেল যেমন ভেস্ট, আর্মর, হেলমেটস, স্ট্রাকচারাল এনফোর্সমেন্ট অনেক কিছু ইউজ করি। তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রকার ফেব্রিকও রয়েছে সেই সমস্ত ইয়ের ক্ষেত্রে, যেমন ওভেন, নিটেড, নন ওভেন, লেমিনেটস, কম্পোজিটস ইত্যাদি ইউজ করা যায়। দিস কম্পোজিটস, এটা কম্পোজিটস এর, এটা আপনার ফেব্রিক, এটা ফেব্রিক। সো এছাড়াও যেটা রয়েছে যে নাইফ, হ্যান্ডগান, রাফাল বুলেট, হাই ভিসকোসিটি বুলেট। তোমরা দেখে থাকবা কয়েকদিন আগে একটা ভিডিও ইউটিউবে এসেছিল যে গায়ের উপর দিয়ে ছুরি চালাচ্ছে কিন্তু ছুরিটা ভিতরে ঢুকতে পারতেছে না, অর্থাৎ যে ফেব্রিকটা সেটা কেটে যাচ্ছে না। হুম এ কোনটা কিভাবে ধরনের, দেখবেন? তারপর গান প্রুফ, ঠিক আছে, যে বুলেট প্রুফ যে জ্যাকেট গুলি, যে ইয়েগুলি আমাদের যোদ্ধাদের আগে কি হতো যে যেন বুলেট ঢুকতে না পারে এবং ছুরি যেটা তলোয়ার ঢুকতে না পারে, তাই তো? এখনো কিন্তু সেটা আছে এবং সেটা আরো অনেক বেশি ফ্লেক্সিবল হিসেবে এসেছে আমাদের কাছে। তো সেটাই ব্যালিস্টিক প্রোটেকশন। ওকে, এই ব্যালিস্টিক প্রোটেকশনের ক্ষেত্রে যদি আমরা বলি ফর্মস অফ পার্সোনাল বডি আর্মর, তো অর্থাৎ কি ধরনের বডি আর্মর গুলো হয়ে থাকে শুধু সেগুলো একটু দেখবো। সেগুলো হচ্ছে যে নাম্বার অফ ফর্মস অফ ডিজাইন। দেখো, সম্পূর্ণ বডিকে কাভার করতে হবে, এটা একটা কথা। তো সেই জন্য সব বডির বিভিন্ন পার্টস এর জন্য বিভিন্ন রকম প্রোটেকশন ম্যাটেরিয়াল আমাদের দরকার হয়ে থাকে। সো প্রথমত যদি আমরা বলি যেমন ব্যালাস্টিক হেলমেট প্রোভাইডস প্রোটেকশন ফ্রম এন্টি পার্সোনাল ফ্র্যাগমেন্টস ও লো এনার্জি বুলেট থেকে আমাদেরকে রক্ষা করে। বিশেষ করে আর্মি বা পুলিশ বা যোদ্ধা যারা যুদ্ধে যায় তাদের মাথায় যেগুলো থাকে। ইন জেনারেল ব্যালাস্টিক হেলমেট will a sound card not stop high energy bullets from the rifles। অর্থাৎ অনেকগুলো আছে যে রাইফেল থেকে যে বুলেট গুলো যায় সেগুলো রক্ষা করতেও পারে আবার পারে না। তো এই যে ব্যালিস্টিক প্রোটেকশন গুলি আমরা নরমালি যে হেলমেটটা পরি সেটাও কিন্তু অনেকটা এসে প্রোটেক্টিভ কারণে। বডি আর্মর যেটা অর্থাৎ যেটা আমরা গায়ে পরি, জ্যাকেট ট্যাকেট, বুলেট প্রুফ জ্যাকেট, তারপরে যেটা হ্যান্ড শিল্ড, যেটা পুলিশরা আমাদের দেশে ওই যে দাঙ্গা পুলিশ বলি না আমরা, হাতে নিয়ে ওটা দিয়ে প্রোটেক্ট করে এবং লাঠি দিয়ে বাইরে, সেই যে হ্যাঁ যেটাকে বলবো হ্যান্ড হেল্ড, যেটা নিচের ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু টেক্সটাইল ম্যাটেরিয়াল বা এই ধরনের প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল আমরা বলছি বা এগুলো তৈরি করা যাচ্ছে। তো এখন বডির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল আমরা ইউজ করে থাকি। তো চলো টাইপস অফ প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল সম্পর্কে যদি আমরা একটু বলি, দুই ধরনের প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল আছে, একটা হচ্ছে হার্ড বডি আর্মর অর ব্যালিস্টিক ম্যাটেরিয়াল, একটা সফট বডি আর্মর অর ব্যালিস্টিক ম্যাটেরিয়াল। হার্ড যেটা শক্তিশালী নিশ্চয়ই, যেটাকে আমরা অর্থাৎ হার্ড ফর্মে পাবো, যেমন হেলমেট আমাদের মাথার, তারপর আমাদের যে ওই যে হ্যান্ড হেল্ড শিল্ড যেটা যেটা দিয়ে আমরা রক্ষা করি নিজেদেরকে। আগেকার দিনে প্রত্যেকের যে তোমরা যদি রোমান বা এই ধরনের ছবিগুলো দেখে থাকো সিনেমাগুলি, সেখানে কিন্তু দেখা যায় যে সবার হাতে একটা তলোয়ার আর এবং ডান হাতে একটা তলোয়ার আর বাম হাতে একটা শিল্ড থাকে, লোহার শিল্ড থাকে, যেটা দিয়ে তারা তাদের উপর আক্রমণ যেটা হয় সেটা থেকে কিন্তু রক্ষা করে। তো এখনো সেটা রয়েছে ওই যে পুলিশদের কাছে, আর্মিদের কাছে। The hard body armor কোনগুলা বলা হচ্ছে যে hard body armor may be held enough so that the bullet and other high velocity fragments defect on impact। মনে করো ইট পাটকেল মারা হচ্ছে, তাহলে ইট পাটকেল যখন আসতেছে তখন এটা দিয়ে সে পুলিশরা আটকাচ্ছে, তাহলে এটা হার্ড বডি আর্মর। সো ইন অ্যাডভান্স ceramic and composite armor materials have resulted in lightweight armor and system and provide significant amount of protection। একেধারে আমরা কম্পোজিট ম্যাটেরিয়াল, এটা কিন্তু খুবই বেশি চলছে, টেক্সটাইল কম্পোজিট ম্যাটেরিয়াল, এগুলো দিয়ে কিন্তু এগুলো তৈরি করা যায় এবং উদ্দেশ্য হচ্ছে পাতলা হতে হবে, অর্থাৎ পাতলা হোক না হোক লাইট ওয়েট হতে হবে এবং সেই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে
শক্তিশালী হতে হবে। এই দুইটা কিন্তু ক্রাইটেরিয়া বা ফিচার এখন কিন্তু যোগ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো দিয়ে এগুলো সহজেই তৈরি করা যায়। টেক্সটাইল কম্পোজিট যেমন বাংলাদেশে ঢেউটিন তৈরি করা হয়েছে, তারপর আরএফএল নৌকা তৈরি করেছে ফাইবার গ্লাসের, এগুলো কিন্তু সবই টেক্সটাইল কম্পোজিটের উদাহরণ। তারপরে কয়েকদিন আগে পেপারে ছিল যে একটা ছেলে বাঁশের সাইকেল ইয়ে সাইকেল তৈরি করেছে, বাঁশের বা ওই যে পাটের সাইকেল তৈরি করেছে, সবই কিন্তু কম্পোজিট দিয়ে, অর্থাৎ পাটের সাথে পলিস্টার রেজিন বা এই ধরনের ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল মিশ্রিত করে এই ধরনের বস্তুগুলো তৈরি করা যায়। তোমাদের আগ্রহ থাকলে এগুলো কাজ করা যাবে আমাদের ইউনিভার্সিটিতে, সমস্যা নেই। ওকে, দেন দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য স্টিল কন্টেনিং বডি আর্মর হ্যাভিং হেভি ওয়েট এন্ড ইনফ্লেক্সিবিলিটি, যেটা হচ্ছে আমরা যখন স্টিল বা এগুলো ইউজ করে থাকি, সো টেক্সটাইলের ক্ষেত্রে যদি আমরা ইউজ করে থাকি সেটা সাধারণত লাইট ওয়েট হয়ে থাকে, অর্থাৎ দিস আর হার্ড বডি আর্মর বলা হচ্ছে কারণ এটা ফ্লেক্সিবল না। ওকে, তো ফ্লেক্সিবল বডি আর্মর অর্থাৎ যেগুলো ব্যান্ডিং সফট বডি আর্মর যেগুলোকে আমরা বলছি, যে সফট বডি আর্মর এডিকুয়েট ব্যালাস্টিক প্রোটেকশন ইজ প্রিফারড ডিউ টু দেয়ার ফ্লেক্সিবিলিটি, লাইট ওয়েট এন্ড কমফোর্ট প্রপার্টিজ। আফটার অল প্রথম কথা হচ্ছে হার্ড বডি আর্মর অনেকটা মনে করো যে আগেকার যুগে যে সমস্ত ব্যালিস্টিক প্রোটেকশন গুলো ছিল সেগুলোর মতোই, কিন্তু এখন সেটা আরো কিছু আপডেট হয়েছে। যেমন আগে ওই যে হেলমেট থাকতো মাথায়, লোহার হেলমেট, এখন সেটা কম্পোজিটের হেলমেট বা আরো বেশি লাইট ওয়েট এবং মোটামুটি কমফোর্ট এসেছে। বাট সফট বডি আর্মর গুলো আরেকটু অ্যাডভান্স, সেটা কি ফ্লেক্সিবল, অর্থাৎ ভাঁজ করা যায় নিজের ইচ্ছে মতো, যেমন একটা বুলেট প্রুফ জ্যাকেট নিজের ইচ্ছে মতো পরা যায়, হ্যাঁ। তারপরে লাইট ওয়েট এবং সেই সাথে এটার কমফোর্ট, বেশি প্রপার্টিজ কমফোর্ট দিচ্ছে। সো এর উপরে আমাদের যে সফট বডি আর্মরের উপরে এখনো গবেষণা চলছে। তো টেক্সটাইল পার্ট যেটা কভার করে সেটা হচ্ছে যে সফট বডি আর্মর, যেটা দিয়ে আমরা ব্যালাস্টিক প্রোটেকশন করব। ওকে, তাহলে এখন আমরা জেনারেল প্রিন্সিপাল অফ প্রোটেকশন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে সফট বডি আর্মরের ক্ষেত্রে আমরা সাধারণত আলোচনা করব। বিশেষ করে সফট বডি আর্মরের ক্ষেত্রে আমাদেরকে টেক্সটাইল ফেব্রিক গুলো পড়ে। এখন এই টেক্সটাইল ফেব্রিক গুলো আমাদের কিভাবে আসলে এই ধরনের বালাস্টিক থেকে প্রোটেকশন দিবে। বালাস্টিক প্রোটেকশন আমরা বলতে আগেই বলেছি যে প্রজেক্টিং মিসাইলস অর্থাৎ প্রজেক্টিং ম্যাটেরিয়ালস থেকে আমাদেরকে রক্ষা করবে। প্রজেক্টিং ম্যাটেরিয়ালস কোনটা, মনে করো কোন একটা কিছু তোমার দিকে ধেয়ে আসতেছে বা ছুটে আসতেছে, যেহেতু সেটা নিশ্চয়ই ছুটে আসতেছে, সেটা গতি নিয়ে কিন্তু আসতেছে। তো এখন প্রোটেকশন যদি দিতে হয় তাহলে কি করতে হবে, আমাদের সেই গতিটাকে রুখতে হবে, তাই না? ওকে, সো বলা হচ্ছে যে the technical approaches for stopping penetrating missiles and mitigating non-penetrating impacts on different, তো আগেই বলেছি যে কোনটা প্রবেশ পেনিট্রেটিং, মনে করো বুলেট, সেটা তো শরীরে প্রবেশ করবে, আবার মনে করো একটা ইট, সেটা কিন্তু শরীরে প্রবেশ করবে না, বাট দুটোরই কিন্তু ইফেক্ট আছে। and then underlying principle minimizing the effects of the energy transfer from the projectile side, তো এই যে এনার্জিটা নিয়ে আসে যে বস্তুটা, অর্থাৎ গতিশক্তি প্রাপ্ত যে বস্তুটা ছুটে আসতেছে তোমার দিকে, সেটা যে এনার্জিটা নিয়ে আসে সেটা সাধারণত আমরা যদি অ্যাবজর্ব করে নিতে পারি তাহলে কিন্তু আর হবে না। এর সহজ একটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দেই, সেটা হচ্ছে যে তোমাদের হয়তো বাসা অনেকেরই গ্রামে ছিল, তো গ্রামে থাকার কারণে কাঁঠাল খেয়েছো নিশ্চয়ই সবাই, এবং সবার বাসায় হয়তো অনেক বড় বড় কাঁঠাল গাছ ছিল ধরে নিলাম। তো কাঁঠাল পাড়ার জন্য সাধারণত আমরা রশি ব্যবহার করে থাকি। অনেক সময় যদি রশি না থাকে তাহলে কি করি, একটা চটের বস্তা ইউজ করি বা একটা কাপড় ফেব্রিক ইউজ করি, নিচে 4 জন মিলে বা 2 জন মিলে সেই বস্তাটাকে ধরে নেই, তাই না? তারপর কাঁঠালটাকে কি করি, উপর থেকে কেটে দেই, কেটে দিলে সেটা কি আমার বস্তাটা এসে পড়ে। তো তখন কি হয়, কাঁঠালটা যখন গাছের ডাল থেকে মাটিতে এসে পড়ছে তখন সেটা গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, এবং যখন এনার্জিটা হচ্ছে তখন আমরা কাঁঠালটা যখন এখানে পড়ে তখন এটাকে একটু ডিফ্লেক্ট হয় না, নিচের দিকে চলে যায় না, আমরা একটু হই না, তখন কি হয়, মানে এই ডিফ্লেকশনের ফলে কি হচ্ছে, কাঁঠালটা নিচের দিকে ফোর্স দিচ্ছে কিন্তু আমরা বাইরে। তো এই যে আমরা দুজন ধরে আছি এখানে, যার ফলে এখানকার যে এনার্জিটা সেটা কিন্তু একটু নিচে গিয়ে উপরে উঠতেছে বস্তাটা আবার, তার মানে কি, এই যে কাঁঠালের গতিশক্তির ফলে যে এনার্জিটা পেলো সেটা কিন্তু এখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এই ফেব্রিক কর্তৃক অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে কি হচ্ছে, ইলিমিনেট হয়ে যাচ্ছে, সেটা আর বস্তাটা নিচে যেতে, কাঁঠালটা আর নিচে যেতে পারছে না। সো অনেকটা বুলেট প্রুফ ম্যাটেরিয়াল বা বালাস্টিক প্রোটেকশন ম্যাটেরিয়াল গুলো কিন্তু একই রকম, এভাবেই এনার্জিটাকে অ্যাবজর্ব করে, অর্থাৎ আমাদের দিকে যে প্রজেক্টাইলটা ছুটে আসছে, যে বুলেটটা ছুটে আসছে, সেটার এনার্জিটাকে যদি আমরা অ্যাবজর্ব করে নিতে পারি তাহলে সে আর সামনের দিকে এগুবে না। ওকে, সো অ্যাবজর্বিং, কি বলছে যে অ্যাবজর্বিং এনার্জি ইন আর্মস বাই মেকিং ইট টু ওয়ার্ক অন ম্যাটেরিয়াল বিফোর ইট গেইনস অ্যাক্সেস টু দ্য বডি
Breaking material, stressing team, compression them is usually energy and extended to the time for which is applied on the body. তাহলে কি হচ্ছে যে আমরা যদি আমাদের শরীরে প্রবেশের পূর্বেই এর এনার্জিটাকে অ্যাবজর্ব করে ফেলি তাহলে সেটা আর আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না। আমাদের যে বুলেট প্রুফ ম্যাটেরিয়াল গুলো রয়েছে সেগুলোতেও কিন্তু একই কাজ করা হয়। যখন একটা বুলেট এখানে এসে লাগতেছে, বুলেটটা কিন্তু ভিতরের দিকে যেতে চাচ্ছে কিন্তু ওই কাঁঠালের মতোই উপরে কি হচ্ছে বুলেটের এনার্জিটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, যার কারণে সে ভিতরে প্রবেশ করতে পারছে না। ওকে, এটা একটা কথা যে এনার্জিটাকে অ্যাবজর্ব করে ফেলবে। দ্বিতীয়ত, distributing the energy so that the other materials or body wall or more able due to the reduction pressure withstand total energy। আরেকটা বিষয় হচ্ছে আমার এইখানে যে বুলেটটা এসে লাগতেছে এখানকার এনার্জিটা যদি পুরো মনে করো এটা একটা শিল্ড, এই শিল্ডে যখন একটা বুলেট এসে লাগতেছে তো এটা যদি পুরোটাতেই ছড়িয়ে দেওয়া যায়, এখানকার যে গতিবেগে এখানে হিট করছে বুলেটটা বা একটা ইট দিয়ে তুমি করছো, যে গতিবেগে তোমাকে হিট করছে সেটা যদি পুরো সারফেসটাতে ছড়িয়ে দেওয়া যায়, অর্থাৎ যে ম্যাটেরিয়ালটার উপর অ্যাটাক হচ্ছে সেই ম্যাটেরিয়ালটার উপর ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলতেছি কি রিডিস্ট্রিবিউটিং, অর্থাৎ পুরো ম্যাটেরিয়ালটাতে ইয়েটা ছড়িয়ে পড়ছে। তাহলে কি ইটের আঘাতটা বা বুলেটের আঘাতটা যদি এক জায়গায় না থেকে পুরোটাতে ছড়িয়ে যায় তাহলে ইফেক্টটা কম হবে না? এটা কিন্তু একটা উপায় আমাদের, বা এই উপায়ে কিন্তু আমাদের যে বডি আর্মর গুলি রয়েছে, সফট বডি আর্মর গুলি সেগুলো কাজ করছে। তাহলে কি অ্যাবজর্বিং এনার্জি, রিডিস্ট্রিবিউশন এনার্জি। যেমন অ্যাবজর্বিং এনার্জির ক্ষেত্রে তো বললামই কাঁঠাল, আর রিডিস্ট্রিবিউশন এনার্জির ক্ষেত্রে যদি বলি যে মনে করো একজন ব্যক্তি একটা হেলমেট পরে আছে, তার মাথায় যখন একটা ইট দিয়ে তুমি বাড়ি দিবা তখন কি হবে, এই যে বাড়িটা বা দিচ্ছ সেটা কিন্তু পুরো মাথার হেলমেটটাতে ছড়িয়ে যাচ্ছে, যার কারণে সে কিন্তু আঘাত প্রাপ্তটা কম হচ্ছে। এখন তুমি যদি ওই ইটটা দিয়ে হেলমেট ছাড়া তার মাথায় বাড়ি দিতা তাহলে কি হতো, ইটটা একটা স্পেসিফিক জায়গায় কিন্তু তাকে অ্যাটাক করতো এবং ক্ষতটা গভীর হতো। তো কিন্তু যখন তুমি কি করছো পুরো হেলমেটে দিচ্ছ তখন এখানকার ইটের আঘাতের যে শক্তিটা সেটা কিন্তু পুরো হেলমেট জুড়ে ছড়িয়ে যাচ্ছে, যার কারণে এনার্জিটা কিন্তু এখানে রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, পুরো তলে চলে যাচ্ছে। তার মানে কি, তাহলে এখানে প্রভাবটা কম হচ্ছে এবং আমাদেরকে রক্ষা করছে। সো কমন থিমস আর প্রথমত হলো অ্যাবজর্ব এনার্জি, এনার্জিটাকে শোষণ করে নিতে পারে, রিডিস্ট্রিবিউটিভ চারিদিকে ছড়িয়ে দিতে পারে বা ডিস্ট্রিবিউট করতে পারে, এক্সটেন্ড দ্য ডিউরেশন অফ ইটস অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে ডিউরেশনটা এটাকে বাড়িয়ে দিতে পারে, তাহলে আস্তে আস্তে তার শক্তিটা লস হয়ে যাবে। অর্থাৎ যে বিষয়টা তুমি অল্প সময়ে করবা সেটা যত কম সময়ে বেশি গতি শক্তি সম্পন্ন হবে সেটা বেশি আঘাত করবে, কিন্তু অধিক সময় ধরে যদি অল্প অল্প করে আসে তাহলে সেই যে মুভমেন্টটা সেটা কিন্তু গতি শক্তিটা কম হবে এবং সেই ক্ষেত্রে সেটার ইফেক্টটা কিন্তু কম হচ্ছে। তো এখানে দেখো নিচের ছবিটাতে বুলেটকে দেখানো হচ্ছে যে লাগছে, আঘাত লাগছে, লাগতে লাগতে এক সময় এর যে শক্তিটা সেটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালে। ওকে, তো এই ছিল আমাদের, অর্থাৎ কিভাবে একটা সফট ম্যাটেরিয়াল করে, অর্থাৎ একটা বুলেট প্রুফ বা বডি এ ধরনের জিনিসগুলো আমাদেরকে রক্ষা করে, প্রোটেকশন দেয় কিভাবে, এইভাবে এনার্জিটাকে অ্যাবজর্ব করে রিডিস্ট্রিবিউট করে। ওকে, এবার আসি ব্যালিস্টিক থ্রেডস এন্ড ম্যাটেরিয়াল। যেহেতু আমরা তৈরি করতে হবে তাহলে বা ব্যালিস্টিক থ্রেডস এবং ম্যাটেরিয়াল গুলোর কি কি রিকোয়ারমেন্টস দরকার, কি কি হলে আমরা আসলে সেফ থাকবো। বলা হচ্ছে যে ব্যালিস্টিক থ্রেডস মেইনলি রেফার্স, যদি আমরা বলি, টু দা বুলেটস ফায়ার ফ্রম দা হ্যান্ডগানস অর রাইফেলস অর ফ্র্যাগমেন্টস ফ্রম দা আর্টিলারি শেল অর বম এক্সপ্লোশন। তো প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল ব্যালিস্টিক এক্সপ্লোশনের ক্ষেত্রে যদি আমরা বলবো সেই ক্ষেত্রে প্রথমত আমরা রাইফেল থেকে অর্থাৎ বন্দুক থেকে যে গুলিটা আসবে সেটা, এবং সেই সাথে বম্বিং টম্বিং হলে সেখান থেকে যে ম্যাটেরিয়ালস গুলো আমাদের দিকে ছুটে আসবে সেটাকেই প্রাধান্য দেব। এছাড়াও ওই যে চাকুর কথা বললাম এগুলোও রয়েছে, তবে এই দুটো বেশি প্রাধান্য দিচ্ছি। বলা হচ্ছে বুলেট কুড বি মেড অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস এন্ড ইন ভেরিয়াস শেপ এন্ড অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিউস অফ দ্য অ্যাপ্লিকেশন। হ্যাঁ, বুলেটের বিভিন্ন প্রকার শেপ, কোনটার মাথা চুক্কা, কোনটার মাথা ইত্যাদি রকম। ওকে, সো দ্য বডি ম্যাটেরিয়াল আর মোর ডিজাইন টু শুট নাম্বার অফ রিকোয়ারমেন্টস। তো আমার তো আর এরকম করলে হবে না, আমি তো আর জানি না শত্রুপক্ষ আমাকে কি ধরনের বুলেট দিয়ে গুলি করতেছে, তাই না? তাহলে সেই অনুযায়ী আমি মনে করো চোখা মাথা দিয়ে গুলি করতেছে তাহলে আমি এরকম পড়বো, বাট
আমরা যেহেতু জানি না এবং আমাদের সব প্রকার বুলেট বা এ ধরনের ম্যাটেরিয়াল থেকে রক্ষা করতে হবে, সেজন্য আমাদের বডি আর্মর গুলো সব রকম ধরনের ইকুইপমেন্ট প্রুফ হতে হবে বা এফিশিয়েন্ট, শক্তিশালী হতে হবে। সো সেজন্য বলা হচ্ছে ম্যাটেরিয়াল শুড বি, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য লাগবে। ম্যাটেরিয়াল শুড বি strong enough to provide wearers with sufficient ballistic protection। সেটা যে ধরনেরই বুলেট আসুক আর এক্সপ্লোশন বম ফুটুক যেটাই হোক না কেন, সাফিসিয়েন্ট স্ট্রেংথ বা বালাস্টিক প্রোটেকশন দেওয়ার ক্ষমতা থাকতে হবে। মনে করো তাহলে তো আর কটন দিয়ে বানাইলে তো আর সেটা হবে না, তাই না? তাহলে এমন কিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে সেটা আমাদের এই প্রোটেকশনটা দিবে। ম্যাটেরিয়ালস আর রিকোয়ার্ড টু হ্যাভ লাইট ওয়েট। প্রথমত অবশ্যই ওজন কম হতে হবে। একজন ব্যক্তি যদি ইয়ে পড়ে যে, তাহলে তো আগের মতোই হয়ে গেল যে ইয়ের চেয়ে মানুষের ওজনের চেয়ে তার ইয়ের ওজনই বেশি হয়ে যাবে, যে বডি আর্মরের ওজনই বেশি হয়ে যাবে। পুরো বডি যদি লোহা দিয়ে আচ্ছাদিত থাকে, এই বেটা নড়বো নাকি যুদ্ধ করব? হ্যাঁ? তারপরে হচ্ছে যে বাল্ক, অর্থাৎ এরকম ফুলে ফেঁপে ওঠা যাবে না বা অনেক বেশি, অর্থাৎ অ্যামাউন্ট বেশি। তাহলে মনে করো ১০-১৫ কেজি লোহাই যদি থাকে, ঠিক আছে না? বাল্ক অর্থাৎ মানে বলা হচ্ছে যে বাল্কিনেস, অর্থাৎ কত বেশি। মনে করো যে একটা বিশাল বড় কম্বল গায়ে দিছো তুমি, মোটা কম্বল, সেটা দিয়ে শীত নিবারণ করছো, আর একটা হচ্ছে উইন্ড প্রুফ জ্যাকেট গায়ে দিছো, সেটা একটু থিন পাতলা, সেটা দিয়ে করছো। তাহলে বাল্কি বলতে সেই কম্বলটাকে কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ এই ধরনের কোনো কিছু হওয়া যাবে না। এন্ড এইমিং নট টু ইনফ্লুয়েন্স দ্য ওয়্যারার মোবাইলিটি এন্ড এফিসিয়েন্সি, যে মানুষ যেন নড়াচড়া করতে পারে এই অবস্থাটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং সেটা এফিসিয়েন্সি ভালো থাকতে হবে, যে প্রুফ ম্যাটার করছে। না হলে কিন্তু হচ্ছে না। তাহলে বর্তমানে কি হতে হবে? লাইট ওয়েট হতে হবে, লো বাল্ক হতে হবে, অর্থাৎ মোটা হওয়া যাবে না, এবং সেই সাথে এটা যেন নড়তে চড়তে পারে এই অবস্থা থাকতে হবে। বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল মাস্ট বি ডিউরেবল, মেকিং শিওর দ্যাট দ্য পারফরম্যান্স অফ দ্য বডি আর্মস ডাজ নট ডিগ্রেড আন্ডার অ্যাডভার্স কন্ডিশন সাচ এস ময়েশ্চার, আল্ট্রাভায়োলেট লাইট। তো অবশ্যই এটা প্রোডাক্টিভ হতে হবে, যে মনে করো যে অ্যাডভার্স ইফেক্ট, কখনো বৃষ্টি পড়তে পারে, তাই না? ময়েশ্চার বেশি হতে পারে, কখনো কম হতে পারে, কখনো শত্রুপক্ষ ইউভি লাইট ফেলতে পারে। তো এইগুলোতে যেন আমার যে বডি আর্মটা আছে সেটা যেন কোনোভাবেই নষ্ট না হয় বা এগুলো যেন প্রোটেকশন করে। ম্যাটেরিয়ালস মাস্ট বি ফ্লেক্সিবল টু প্রোভাইড এনাফ কমফোর্ট। মনে করো যুদ্ধের সময় যদি তুমি কমফোর্টই ফিল না করো, তাহলে যুদ্ধ করবে কিভাবে? মনে করো যে ক্ষেত্রে কমফোর্টের বিষয়টা যদি আমি বলি, নতুন জুতা যখন কিনো মনে করো, তো জুতার ক্ষেত্রে কি হয়, নতুন জুতা অনেক সময় পা কেটে যায়। মানে কি একটা অবস্থা, তুমি ছাড়তেও পারতেছো না, আবার হাঁটতেও হচ্ছে, পাও কেটে যাচ্ছে, আবার তুমি বুঝতেও পারছো অস্বস্তি তো হচ্ছে। এটা কিন্তু ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ আনকমফোর্ট ফিল হচ্ছে। তো এমন কিছু হতে হবে যে, যে জুতোটা কিনছো সেটা শুরু থেকেই ফ্লেক্সিবল, অর্থাৎ তোমার কোনো পা কাটছে না বা এই ধরনের। ওকে। সো ব্যালাস্টিক ম্যাটেরিয়াল গুলো তৈরি করতে হবে। সেই সমস্ত ম্যাটেরিয়াল গুলো কি হবে, আমাদের ব্যালাস্টিক এক্সপ্লোশন থেকে যেন সে যথেষ্ট পরিমাণে প্রোটেকশন দিতে পারে। দ্বিতীয়ত তার ওজন কম হবে, তৃতীয়ত তার ভলিউম কম হবে, তৃতীয়ত তার হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি থাকবে। ওকে, যেন সে মুভমেন্ট করতে পারে, ডিউরেবল হবে। ঠিক আছে? তারপর বিভিন্ন প্রকার অ্যাডভার্স ইফেক্টে বা কন্ডিশনে সে ড্যামেজ হবে না। So these are the basic criteria to produce or to manufacture a ballistic protective, flexible ballistic protective material or equipments. Okay. So the next slide. বলছে the response of the soft material to the ballistic impact. Okay. তাহলে এখন একটু জানা দরকার এই সফট বডি ম্যাটেরিয়াল, বিশেষ করে কি টেক্সটাইলের ক্ষেত্রে আমাদের ইয়ার্ন, ফেব্রিক, হ্যাঁ, এই দুটোই তো হয়, দুটো ফর্মেই আমরা তৈরি করি সাধারণত, ফেব্রিক ফর্মেই বেশি হয়। তাহলে এই ব্যালাস্টিক রেসপন্সটা কিরকম হবে আমাদের একটা ইয়ার্ন অথবা ফেব্রিকের ক্ষেত্রে? বলা হচ্ছে a quantitative understanding to energy absorption of the fabric target has gradually has been built up both experimental and theoretical। আগেই বলে রাখি, সব ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এনার্জিটা প্রোটেকশনটা কিভাবে দিচ্ছে, এনার্জিটা অ্যাবজর্ব হয়ে নিচ্ছে, এনার্জিটা রিডিস্ট্রিবিউট হচ্ছে, তাই না? তারপরে কিন্তু এনার্জিটা কমে গেলে আমরা সেটা কিন্তু আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। সো ইট ইজ বিলিভ দ্যাট the energy absorption of the target is determined by many factors including material structure। ডেফিনেটলি। তো এখন আমার যে বস্তুটা, সেটা আমার বুলেটের যে এনার্জিটা আছে সেটা অ্যাবজর্ব করতে পারবে কি পারবে না, সেটা ডিপেন্ড করছে ম্যাটেরিয়াল স্ট্রাকচারের উপর। কি ধরনের ইম্প্যাক্ট অফ ভেলোসিটি, কত গতিতে আসতেছে, প্রজেক্টাইল শেপ, যে বস্তুটা আসতেছে সেটা শেপ কিরকম। ওকে। So it is incorporated single out factor without considering the rest of it। তো কি কি ম্যাটেরিয়াল, চলো একটু দেখা যাক। ব্যালাস্টিক ইম্প্যাক্ট অফ ইয়ার্ন টার্গেট, যখন একটা ইয়ার্নের ক্ষেত্রে ব্যালাস্টিক ইম্প্যাক্টটা হয় তখন সেটা কি ধরনের হতে পারে? বলা হচ্ছে হয়নি ইয়ার্ন টার্গেট ইজ ইম্প্যাক্টেড টু ওয়েভ ফ্রন্টস আর জেনারেটেড। ওয়েভ মানে ঢেউ, টু ফ্রন্ট ওয়েভ আর জেনারেটেড, দুইটা ঢেউর সৃষ্টি হয়। নামলি
ট্রান্সভার্স ওয়েভ, আরেকটা হচ্ছে যে লঙ্গিচুডিনাল ওয়েভ। ওকে, আমি পাশের চিত্রে দেখাচ্ছি। Energy is dispersed through the propagation of the two types of wave, and the longitudinal wave travels outward along with the fiber axis and sound velocity of the material from point to impact, and the waves also causes the yarn be stretched and have the plane movement. কি বুঝতেছো না? আমি একটু বুঝাচ্ছি। তো আমাদের একটা ইয়ার্নে ধরে নাও this is a projectile, maybe considered as a bullet. এটা কি বাইরে থেকে আসতেছে, তো বাইরে থেকে আসার ফলে এটাকে আঘাত করছে। তো দুটো ওয়েভ সৃষ্টি হচ্ছে এখানে। বলা হচ্ছে যে ট্রাভার্স ওয়েভ ফ্রন্ট, একটা কি বুলেট যখন লাগবে সেটা তোমার একটা ফেব্রিকে, মনে করো একটা ফেব্রিকে কি হয়েছে এখানে, এটা একটা ফেব্রিক আছে, বুলেটটা এখানে আসবে, তো বুলেটটা ফুলে উঠবে না এরকম করে একটু, এটাকে আমরা বলতেছি, সেটাই কিন্তু এখানে হয়েছে, সেটাকে আমরা বলতেছি ট্রাভার্স মোশন। এটা একদিকে যাচ্ছে এবং এই যে এরো দিয়ে, এবং পাশে থেকে ফেব্রিকটা কি এদিকে নিচের দিকে আসতেছে, ওই যে কাঁঠাল পড়ার ক্ষেত্রে একই জিনিস, নিচের দিকে কাঁঠালটা যেতে চাচ্ছে তাই না, নিচের দিকে কাঁঠালটা যখন যাচ্ছে সেটা হচ্ছে ট্রাভার্স মোশন বা ট্রাভার্স ওয়েভ ফ্রন্ট। আর পাশের যে ফেব্রিক গুলো, যে দুইজন ব্যক্তি আছে বা তুমি আমি মনে করো, সেটা তাহলে আমরা মুখোমুখি হতে যাচ্ছি। মনে করো এখানে দুজন বস্তু দুটো একটা চট ধরে আছে, কাঁঠালটা এখানে ফেলা হলো, কাঁঠালটা যখন এখানে পড়তেছে তখন এটা নিচের দিকে একটু মুভমেন্ট দিচ্ছে, সেটাকে আমরা বলতেছি ট্রান্সভার্স ওয়েভ ফ্রন্ট বা ট্রান্সভার্স ওয়েভ, যেটা নিচের দিকে যাচ্ছে। এবং একই সাথে আমরা যে দুইজন ব্যক্তি ধরে আছি, আমরাও কিন্তু সেই শক্তিটাকে অ্যাবজর্ব করার জন্য সামনে ঝুঁকে পড়তেছি, হ্যাঁ, তখন এটা কিন্তু এদিকে আসতেছে মোশনটা, তাহলে এটা হচ্ছে লঙ্গিচুডিনাল ওয়েভ মোশন। ঠিক আছে, তাহলে সো আমরাকে বলা হচ্ছে যে কিভাবে আমরা করলাম, এক সূত্র দিয়ে প্রকাশ করছে এটাকে, সেটা হলো যে বলা হচ্ছে তাহলে কি, দ্য লঙ্গিটিউডাল ওয়েভ ট্রাভেলস ভেলোসিটি c is equal to root of power e by rho। তাহলে e এবং rho কি বলা হচ্ছে, c is the longitudinal wave speed, অর্থাৎ এটা longitudinal wave speed in meter per second, is the fiber modulus in pascal, অর্থাৎ কত প্যাসকেল এটা ছিড়বে, and rho is the yarn bulk density, অর্থাৎ এটার কি রকম ডেনসিটিটা সেটা গ্রাম পার মিটার স্কয়ার। সো এটা থেকে আমরা তাহলে কি পাচ্ছি, সি থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে লঙ্গিচুডিনাল ওয়েভ মোশনের রেঞ্জটা। So at the same time the projectile lead tends to push the yarn forward, and therefore the deflection of yarn is vertically, যে ডিফ্লেকশনটা হচ্ছে which consequently results in out of plane motion of the material, and the velocity of the traverse has been studied by Rho mu, who determine the velocity with the laboratory. So u lab আমরা প্রকাশ করছি এ পাশের মোশনটাকে ইজিক্যাল টু সি, এখানকার মোশনটাকে সি প্লাস ইপসাইলন 1 plus 3 by minus epsilon is the strain of the yarn. স্ট্রেস স্ট্রেন, ইয়ানের যে চাপ এবং অর্থাৎ টেনশন এবং প্রেসার দিলে যেটা হবে, তাহলে কি হচ্ছে, সহজ কথায় যদি আমি বলি, আমার ইয়ানে যখন বা ফেব্রিকে যখন একটা বস্তু এসে লাগতেছে তখন সেটা দুটো মোশন দিচ্ছে, একটা হচ্ছে ট্রাভার্স মোশন নিচের দিকে আর পাশের দিকে লঙ্গিচুডিনাল ওয়েভ। তো লঙ্গিচুডিনাল ওয়েভকে আমরা ইকুয়েশন দ্বারা প্রকাশ করছি c is equal to root of power e by rho। এখানে c হচ্ছে এই মোশনটা, লঙ্গিচুডিনাল মোশনটা, ই হচ্ছে কি যে ওয়েভ স্পিড, এটা কত স্পিডে সামনে যাচ্ছে, আর রো হচ্ছে যে এটার থিকনেসটা কিরকম। ওকে, এবং এপাশের যে ট্রাভার্স ওয়েভ ফ্রন্ট মোশনটা সেটাকে আমরা ইউ ল্যাব দ্বারা প্রকাশ করছি, সেটা সমান সমান আমরা তো এখানে দেখতেই পাচ্ছি ইপসাইলন রুট অফ পাওয়ার ইপসাইলন 1 plus 3 by minus ইপসাইলন, হোয়ার এখানে সবই সি আমরা জানি এখান থেকে পাচ্ছি, এবং ইপসাইলন ইজ দ্য স্ট্রেইন অফ দ্য ইয়ার্ন, স্টিজ স্ট্রেইন। ওকে, এটা হচ্ছে এরকমটা ঘটে আমাদের একটা ইয়ার্নের ক্ষেত্রে। ওকে, ফেব্রিকের ক্ষেত্রেও ঘটে। তো চলো ফেব্রিকের ক্ষেত্রে কি ঘটছে, যে ব্যালাস্টিক ইমপ্যাক্ট অন দ্য ফেব্রিক টার্গেট। বলা হচ্ছে যে হোয়েন এ প্রজেক্টাইল স্ট্রাইক এ ফেব্রিক টার্গেট, অর্থাৎ ফেব্রিকের উপরে সে পড়বে বা আঘাত করবে, দ্য রেসপন্স ইজ কম্বিনেশন অফ গ্লোবাল অ্যান্ড লোকাল রেসপন্স। এখানে যে রেসপন্সটা হচ্ছে সেটাকে দুটি ভাগে ভাগ করছে, একটা গ্লোবাল একটা লোকাল। Global response indicates the behavior of the material away from the impact point। তাহলে গ্লোবাল যে বিহেভিয়ারটা সেটা, এটা কি ইম্প্যাক্ট পয়েন্ট, অর্থাৎ যেখানে আঘাত করেছে সেটা ইম্প্যাক্ট পয়েন্ট, সেখান থেকে বাইরে যে প্রভাবটা পড়বে সেটাকে বলতেছে গ্লোবাল পয়েন্ট। অ্যান্ড
local response refers the behavior of the material directly contacting the projectile. তাহলে ডিরেক্টলি যেখানে প্রজেক্টাইলটা কন্টাক্ট করছে, বুলেটটা কন্টাক্ট করছে, সেখানে যে প্রভাবটা ফেলছে সেটাকে আমরা বলতেছি লোকাল রেসপন্স। লোকাল রেসপন্স। আর এই লোকাল রেসপন্সের ফলে পুরো ফেব্রিকটাতে যে প্রভাবটা লক্ষণীয় হচ্ছে সেটাকে আমরা বলতেছি গ্লোবাল রেসপন্স। গ্লোবাল শব্দটি বোঝা যাচ্ছে যে পুরোটা সামগ্রিক একটা অবস্থা, লোকাল দিয়ে শুধুমাত্র স্পেসিফিক জায়গাকে বোঝাচ্ছে। So the impact velocity is not only the factor or those important factors determine the target response. So at high impact velocity, local damage plays an important major part. Energy absorption definitely, যেখানে গ্লোবালের থেকে লোকালটা আমরা যদি লোকাল যে এনার্জিটাকে রেসপন্সটাকে গ্লোবালি রূপান্তর করতে পারি তাহলে কি আমার ফেব্রিকটা প্রোটেকশন বেশি দিবে, কারণ লোকালি যখন সেটা প্রোটেকশন করতে যাব সেই ক্ষেত্রে সেটার উপর ফোর্সটা বেশি থাকছে। while at a low impact velocity, at a low impact যেটা গ্লোবালের ক্ষেত্রে হয়, observed in textile material এর ক্ষেত্রে আমরা সেটা পাই। So responses of the fabric target subjected to high velocity impact and low velocity impact. High velocity impact, what it is in case of the local response, and low impact velocity impact is for image B for global response. Okay, তাহলে ঘটনা ঘটছে দুটো, একটা ফেব্রিকের উপর যখন আসতেছে অর্থাৎ যে জায়গাটাতে লাগতেছে সেটা লোকাল রেসপন্স, তার ফলে যে ডিফ্লেকশনটা হচ্ছে এবং সামগ্রিক যে ডিফ্লেকশনটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি গ্লোবাল। একটা পুকুরে যদি ঢিল ছোড়া হয় তাহলে প্রথমে যে জায়গাটা ঢিলটা যাবে সেখানে ঢেউটা অনেক বড় হয়, সেটাকে আমরা লোকাল রেসপন্স বলতে পারি, এবং কিছুক্ষণ পর দেখা যাবে সেই ঢেউটা সারা পুকুরে ছড়িয়ে পড়ে আস্তে আস্তে মিলিয়ে গেছে বা মিলিয়ে গেছে, যেটাকে আমরা গ্লোবাল রেসপন্স বলি। আর এই যে আমি যে পুকুরে ঢিল ছুড়লাম, পুকুরেও কিন্তু একইভাবে এনার্জিটাকে অ্যাবজর্ব করছে। পুকুরে যে ঢিল ছুড়লাম তখন কি এনার্জিটা বেশি ছিল, এই ঢিলের এনার্জিটা আস্তে আস্তে কিন্তু পুরো পুকুরের পানিতে অ্যাবজর্ব হয়ে গেল। ক্লিয়ার? So these are the ballistic impact on the fabric target. Now ballistic fiber, তাহলে আমরা জানলাম বালাস্টিক প্রোটেকশন কিভাবে দিচ্ছে আমাদেরকে এনার্জি অ্যাবজর্ব করে, সেটা সফট আর্মর ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া থাকতে হয়, কিভাবে তৈরি মানে কিভাবে সেই এনার্জিটা অ্যাবজর্ব হবে ইয়ানের ক্ষেত্রে, ফেব্রিকের ক্ষেত্রে তো অলমোস্ট সেম। এবার একটু আসি যে কি দিয়ে আমরা আসলে আমাদের এই ধরনের ব্যালাস্টিক প্রুফ ফেব্রিক বা আর্মর বা বডি ম্যাটেরিয়াল বা ক্লোদিং গুলি তৈরি করব, কি দিয়ে? ওকে, সো ব্যালাস্টিক ফাইবারস তাদেরকে বলা হচ্ছে যারা এ ধরনের পারপসে ইউজ করি আমরা এবং শক্তিশালী ক্রাইটেরিয়া বহন করে থাকে। প্রথমত অ্যারোমেটিক পলিয়ামাইড। তো অ্যারোমেটিক পলিয়ামাইড আমরা নাম শুনেছি সবাই, টেক্সটাইল র মেটাল 2 তে পড়েছি যে মোস্টলি used fiber develop lightweight soft body armor owing to their high performance to low weight ratio। তাহলে প্রথমত এটা প্রধান গুণবাচক বৈশিষ্ট্য হচ্ছে সেটা লাইট ওয়েট, ওজন কম, এবং দ্বিতীয়ত সেটা প্রোটেক্টিভ এবং শক্তিশালী, যেটা একই সাথে ওজন কম এবং শক্তিশালী প্রোটেকশন দিতে পারছে। সো এজন্য এটা কিন্তু অনেক বেশি পপুলার। The basis of the aromatic polyamide, যেটাকে আমরা সরল সংক্ষেপে অ্যারামিড বলি, প্যারা অ্যারামিড, মেটা অ্যারামিড রয়েছে, it is dependent on the paraphenylene terephthalamide, which combines the idea of introducing amide group to the benzene ring into the polymer molecule। তাহলে বেনজিন রিং এ আমরা অ্যামাইড গ্রুপ ইন্ট্রোডিউস করছি। These molecules are highly oriented with a strong inner chain bonding। What do you mean by highly oriented? মানে হচ্ছে খুব সুন্দর করে সাজানো। মনে করো একগুচ্ছ ইট রয়েছে, সেই ইট গুলোকে তুমি স্তরে স্তরে সাজিয়েছো একবারে, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি হাইলি ওরিয়েন্টেড। আবার সেই ইট গুলোকে যখন তুমি একটা স্তূপ করে রাখছো এলোপাথারি ছুঁড়ে, তাহলে কোন ইটের ভিতরে জায়গা বেশি থাকবে? যে ইটটাকে আমরা এলোপাথারি ছুঁড়ে রেখেছি সেটা, তাই না? সেখানে সো হাইলি ওরিয়েন্টেড বলতে বোঝাচ্ছে যে ইটগুলোকে আমরা একসাথে একত্রিত করে রাখছি, তখন ফাইবারের ভিতরে, ইয়ানের ভিতরে যখন মলিকুল গুলি ঠিক এইভাবে সজ্জিত থাকবে তখন সেটাকে আমরা বলছি হাইলি ওরিয়েন্টেড ওরিয়েন্টেশন উইথ এ স্ট্রং ইনার চেইন বন্ডিং, এবং প্রত্যেকটা ইটের সাথে প্রত্যেকটা ইটের কি বন্ডিং রয়েছে, অর্থাৎ যদি সিমেন্ট দিয়ে দিই এ ধরনের বোঝাচ্ছে, এন্ড হাই লেভেল অফ দ্য ক্রিস্টালাইজেশন, অর্থাৎ কোনো গ্যাপ নাই, এন্ড রিজাল্টিং ইন হাই মডুলাস এন্ড হাই টেনাসিটি অফ দ্য ফাইবার, যার কারণে কিন্তু এই হাই টেনাসিটিটা প্রকাশ করছে। সো the brand name of Kevlar are the first used to commercialize aromatic polyamide fiber by DuPont। DuPont একটা কোম্পানি যারা সর্বপ্রথম 1960 সালে
এই ধরনের অ্যারামিড ফাইবার উৎপন্ন করেছে, যার ব্র্যান্ড নাম বা মার্কেট নাম হিসেবে তারা বলেছিল কেভলার আর বা কেভলার। আর হচ্ছে তাদের মানে আর তো সবগুলোরই ট্রেড লাইসেন্স যাতে এরকম থাকে। সো লেটার আপডেটেড ব্র্যান্ডস কেভলার 129, কেভলার প্রোটেরা, এগুলো আপডেটেড, মোর লাইটার উইথ মোর ফ্লেক্সিবিলিটি এন্ড গ্রেটার ব্যালিস্টিক অ্যাপ্লিকেশন। এছাড়াও পরবর্তীতে আরো কিছু অ্যারামিড তৈরি করা হলো, যেমন ছাড়াওন is another para aramid fiber developed by Econovel. Okay, popularly used for modern ballistic body armor. It is reported that Charaun CT যেটা microfilament 20% lighter than a vest made standard from Aramidian. নরমাল যে Aramidian তার থেকে Charaun যেটা প্যারা অ্যারামিড প্রায় 23% লাইটার এবং অনেক বেশি শক্তিশালী। ওকে, প্রথমত বডি আর্মরের ক্ষেত্রে আমাদের যেটা দরকার, অর্থাৎ বুলেট যেটা আসবে সেটা ভিতরে প্রবেশ করতে পারবে না। ভিতরে প্রবেশ করতে না পারার দুটো পদ্ধতি, এনার্জিটাকে অ্যাবজর্ব করে নিতে হবে এবং লোকাল ইফেক্ট যেটা হবে সেই ইফেক্টটাকে প্রোটেক্ট করতে হবে। তো আমার যদি ফাইবারের ইয়ানের ভিতরে শক্তিই না থাকে, তাহলে লোকাল যে ইফেক্টটা সেটাকে তো সে প্রোটেক্ট করতে পারবে না। লোকাল ইফেক্টটা প্রোটেক্ট হলেই না সেটা গ্লোবালি হবে, নাহলে তাহলে তো সেটা তো বুকের ভিতর ভেদ করে ভিতরে চলে যাবে। ওকে, সো have the sufficient strength থাকতে হবে, সেটার জন্য আমরা অ্যারোমেটিক পলিএমাইড ইউজ করে থাকি। এছাড়াও রয়েছে আমাদের হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন। হ্যাঁ, পলিইথিলিন বা পলিস্টার আমরা তো বলি নরম। হ্যাঁ, তো এটা কিন্তু হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন, যা UHMWP রয়েছে, যেটা যেটা ডেভেলপ 1980 সালে। আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন ইজ অ্যানাদার হাই পারফরম্যান্স ফাইবার ফর ব্যালিস্টিক প্রোটেকশনে ইউজ করা হয়। এটা জেল স্পান টেকনোলজিতে করা হয় and loosely coiled network of crosslink cloud and drown highly oriented high crystalline fiber. এটাও অনেক বেশি হাই ক্রিস্টালাইন ফাইবার। একটা জিনিস লক্ষ্য করো যে ম্যানমেড ফাইবার গুলো কিন্তু আমরা দেখছি সব ক্ষেত্রে কিন্তু হাই ক্রিস্টালাইন এবং অনেক বেশি শক্তি সম্পন্ন হয়ে থাকে। সফট polyethylene polymer molecular chain are capable of being made highly oriented and densely packed and endured outstanding mechanical properties. While extremely long polyethylene molecules are highly crystalline area, 85% enable them fibers and great in tensile loads. So it has been found that fiber 10 times as strong as steel. এই স্টিলের থেকে 10 times stronger, যেটা হচ্ছে ultra high molecular weight polyethylene and lighter than water. It's lighter than water. Can you imagine the situation? And which can be advantage in military uses. আমরা military uses এর ক্ষেত্রে ইউজ করা যায়। So the fiber available in the market on the trade name the Dyneema, Spectra, etc. এই নামে মার্কেটে পাওয়া যায় ultra high molecular weight polyethylene. Okay. Now polybenzo বা PBO, polyphenyl benzo biazoloxane, তাহলে পলি বা পিবিও যেটাকে সহজ সংক্ষেপে বলা হয় is another material to satisfy the increasing the demand of the better fibers in this field, developed by Dow Chemical and Tobio, যারা এটাকে ডেভেলপ করেন under the branch of the Xylon and Pilot Point and Build Production 1988 এটা পাইলট প্রোডাকশনে চলে আসে, অর্থাৎ মার্কেটে আসে। This high performance PBO fiber derives from rod like nature of the polymer chain. There are two types of Xylon fibers, as span and high modulus. Xylon body armor is believed that to be lighter, more comfortable and stronger than aramid body armor. বলা হচ্ছে this PBO অর্থাৎ এই জাইলন ফাইবারের যে ড্রেস আমরা তৈরি করি বা প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল তৈরি করি, এটা আমাদের যে অ্যারামিড ফাইবার একটু আগে যার কথা বললাম তাদের থেকেও কিন্তু বেশি শক্তিশালী। হাউএভার, কিন্তু একটু সমস্যা আছে। জাইলন হ্যাজ ফাউন্ড টু হ্যাভ ডিগ্রেডেড প্রপার্টিস আন্ডার হিউমিড কন্ডিশন, মনে করো ময়েশ্চার টয়েশ্চার বেশি হলে, and requiring good moisture proof technologies hence it used body armor. ময়েশ্চার পেলে বেটা আসে না এক ধরনের মাটি প্রচন্ড শক্ত, মানে পা কেটে যাচ্ছে, আবার যখন বৃষ্টি হয় তখন একবারে গলে। তো এই জাইলন বা পিবিও ফাইবার যেটা রয়েছে সেটা খুবই ভালো, স্ট্রঙ্গার, বাট ইট হ্যাজ সাম ডিমেরিটস অলসো। সো যখন এখন নতুন ভাবে যেগুলো কাজ হচ্ছে, এই সমস্ত যে সমস্যাগুলি আছে সেগুলোকে সমাধান করে কিভাবে সামনে এগোনো যায়। নাইলন 66 অনেক বেশি পরিচিত, তাই না? বলা হচ্ছে নাইলন 66ও কিন্তু বুলেট প্রুফ আর্মর ক্ষেত্রে ইউজ করা যায়। The most commonly used polyamide fiber is the ballistic application to prior the development of the aramid fiber. Nylon 66 are technically use করা হতো and basically built up nylon 66 and methylene and aramid groups একসাথে করে তৈরি করা হতো। যখন aramid fiber আসে নাই তখন কিন্তু এই ধরনের নাইলন 66 করা হতো, ইউজ করা হতো, এখন সেভাবে হয় না।
কিভাবে করা হয় তারা দ্য রিভার্সাল ইন অর্ডার টু দা আমাদের যে পলিঅ্যামাইড গ্রুপ রয়েছে সেই অ্যামাইড গ্রুপের যে স্ট্রাকচার সেটার কারণে groups makes the chain packing geometry of nylon 6 is different from the other polyamers and the result nylon 6 is quite high crystalline about 50%. এর আগে হাই মডুলাস পলিইথিলিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 80% crystallinity, এটা প্রায় 50% হয়. Another feature that nylon 6 is formulation of the hydrogen bonds between the neighboring polyamide chains and which gives molecular chain additional stability. তো এই যে মলিকুল গুলো রয়েছে সবগুলো হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত রয়েছে যার কারণে আরো কি এডিশনাল স্টেবিলিটি পাওয়া যায়. সো নাইলন 66 এখন সেভাবে হয় না যেহেতু আমাদের নাইলন 66 এর তেও ভালো ফাইবার চলে এসেছে. এছাড়াও রয়েছে M5. M5টা কি বলা আছে? M5 ফাইবার আর পলিহাইড্রোকুইনোন dimetazolapyridine is a high strength synthetic fiber developed by Dotis Sakema and his team, Dutch Chemical and Akojo Nobel Prim, and produced by US Malagan System International LLC. এটার কি বলা হচ্ছে যে বেস্ট ফাইবার টেনসাইল মডুলার 450 GPa and strength 9.5 gigapascal which is more triple state of the Spectra 1000. Spectra থেকে অনেক বেশি শক্তিশালী. So body armor system by Move formed have been lightweight about 40 to 60%. And comparison with Kevlar system, the level of the SAM protection, Kevlar যেটা সবচেয়ে শক্তিশালী তার মতোই SAM protection দিচ্ছে M5. ওকে, নাও আরো কিছু ফাইবার রয়েছে আমাদের প্রোটেকশনের জন্য. তারপরে রয়েছে কার্বন ফাইবার. আমরা জানি কার্বন অত্যন্ত শক্তিশালী ফাইবার. কার্বন দিয়ে বিশ্বের বিভিন্ন প্রকার বিল্ডিং থেকে শুরু করে এগুলো তৈরি করা হচ্ছে. সো এখন এখানে কার্বন ফাইবার শুধু হলে হবে না, কার্বন ন্যানো টিউবস এর কথা চলে আসতেছি. ন্যানো টিউবস যদি আমরা বলি যে ক্ষুদ্র স্কেলে অনেক শক্তি ধারণ করে সেটাকে আমরা কার্বন ন্যানো টিউবস বলছি. ঠিক কার্বন ন্যানো ফাইবার রয়েছে, হ্যাঁ, সেলুলোজ ন্যানো ফাইবার রয়েছে. এই ন্যানো গুলো কিন্তু এখন ন্যানো লেভেলে কাজকর্ম হচ্ছে. বলা হচ্ছে যে কার্বন ন্যানোটিউবস আর ultrops of the carbon with cylindrical nanostructure. They have the young modulus within the range 270 থেকে 950 gigapascal and tangent 11 থেকে 63 gigapascal and density 1.3 থেকে 1.4 gram per centimeter cube. So outstanding. This outstanding mechanical properties originated from the covalent bond between the adjacent carbon and which has enabled them the material and fabric the next generation body armor. এটা নিয়ে চলছে, আসবে সামনে. ওকে, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি. তো গ্রাম পার ডেনিয়ার ছবির ক্ষেত্রে আমরা কার কত শক্তি সেটা দেখতে পাচ্ছি. দেখো যে টেনজাইল স্ট্রেন্থ মডুলাস উপরের দিকে, এই পাশে স্ট্রেন্থ আমাদের স্টিলের থেকে অনেক বেশি. পিবিআই পলিস্টার বা পিবিও দেখো সবার উপরে, প্যারা অ্যারামিড, কার্বন, ডাইনিমা এগুলো অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি স্ট্রেংথ প্রকাশ করছে. মোর দ্যান স্টিল ইন বোথ কেসেস, স্ট্রেংথ এন্ড টেনজাইল মডুলাস ইন বোথ কেসেস. সো উই হ্যাভ দ্য ম্যাটেরিয়ালস হুইচ ইজ মোর, কি বলবো, যে with more mechanical properties or advantageous mechanical properties than steel. ওকে, এরপরে ফাইবার সম্পর্কে গেল. তাহলে ফাইবার দিয়ে আমরা ফ্যাব্রিক বানাবো, তাহলে ফ্যাব্রিকের কোন ফর্মগুলি আসলে আমাদের দরকার? ফ্যাব্রিক সিস্টেম তো করতেই হবে, নাহলে তো আর হবে না. তো এখানে সাধারণত ওভেন, নন ওভেন এবং নিট সবই করা হয়. তো নিটের সাধারণত সেভাবে এতটা প্রচলন নেই, কিন্তু ওভেন এবং নন ওভেনের পার্টটা বেশি আছে সবচেয়ে. তো চলো জেনে নেওয়া যাক কি কি ফেব্রিক টাইপস রয়েছে. প্রথমত ওভেন ফেব্রিক বলা হচ্ছে যে মোস্ট কমনলি ইউজড ফেব্রিক স্ট্রাকচার উই নো অ্যাবাউট দ্য ইঞ্জিনিয়ারিং and soft body armor in oven fabric. So oven fabric is stop projectile by forming a network of fibers or yarn, and this network enable fibers to yarn stretch and transforming the projectiles kinetic energy to the fabric. বলা হচ্ছে যে ওভেন ফেব্রিকটা যেটা পারে আমাদের যে প্রজেক্টাইলটা আমাদের দিকে ছুটে আসে তার যে শক্তিটাকে সেটা পুরো ফেব্রিককে ডিস্ট্রিবিউট করে দিতে পারে. তো কি কি স্ট্রাকচার সাধারণত ওভেন ফেব্রিকের ইউজ হয় আমাদের ব্যালিস্টিক প্রোটেকশনের জন্য? তো ওয়েভ প্যাটার্নের ভিতরে যদি আমরা দেখি যে ভেরিয়াস ওয়েভ প্যাটার্নস, প্লেন এন্ড বাস্কেট ওয়েভস আর ইউজ মোস্ট কমন প্যাটার্নস ওয়িং দ্য হাই ইন্টারলেসিং এন্ড ইয়ার্ন ডেনসিটি অফ দ্য ডাইমেনশনাল স্টেবিলিটি. ওকে, তোমরা যদি এখানে ফেব্রিক কেউ ভালো বুঝে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে বাস্কেট ওয়েভস, প্লেন ওয়েভস, যেগুলো প্লেন ওয়েভ তো আমরা সবাই বুঝি. So loosely woven fabrics
or fabrics and unbalanced pattern result in inferior performance, and high thread density increase the availability of the dispersion of the energy capability by getting more material engaged with the projectile. So যেটার হাই ডেনসিটি থ্রেড ডেনসিটি যদি আমরা বাড়াই দিই ফেব্রিকের ভিতরে তাহলে কি এনার্জিটা আরো তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। It has been suggested that cover factor, we know about the cover factor টা কি মানে কত ফাঁকা জায়গা আছে, should be the range 0.6 থেকে 0.95 for the ballistic application, মানে কি খুবই কম, একেবারে কম। When the cover factors are greater than 0.9, yarn properties degrade in the process of weaving and the cover factor fall below 6.5 এর নিচে চলে যায় and the fabric will become too loose. আমরা যদি cover factor বাড়াই দেই মানে ফাঁকা ফাঁকা হয়ে যায় তাহলে তো স্যার সেটা হবে না। When a projectile strike a fabric, the initial stage of the fabric deform causes the straightening of the crimped yarns. তো এখানে ক্রিম যে ফেব্রিকের যে ক্রিম সেটাও সেভাবে প্রভাব না ফেললেও একটু প্রভাব আছে। যখন আমরা আমাদের একটা বস্তুতে যখন ফেব্রিকে বুলেট এসে আঘাত করছে তখন ফেব্রিকের ভিতরে যে ক্রিম্প গুলি আছে আমাদের এরকম ক্রিম্প গুলি সেগুলো কি একটু সোজা হয়ে যায়, মানে আরেকটু ক্রিম্প হয়ে যায় পরে ছেড়ে দিলে আবার সোজা হয়ে যায়, অর্থাৎ বডিটাকে বলা হয়ে থাকে এই ক্রিমটাও কিন্তু আমাদের এনার্জিটাকে অ্যাবজর্ব করার মতো ক্ষমতা রাখে। দ্য ডিক্রিম্পিং প্রসেস রিডিউস দ্য মলিকুলস, অর্থাৎ এটা একটা ফেব্রিক, এটা ক্রিম্প আছে, এখানে যখন একটা ম্যাটেরিয়াল এসে লাগতেছে ফেব্রিকটা কি হচ্ছে নিচের দিকে এরকম হয়ে যাচ্ছে, মানে নিচের দিকে সোজা হয়ে যাচ্ছে। কাঁঠালটা যখন পড়বে তখন ওই ফেব্রিকের ভিতরে যদি কোনো ভাঁজ থাকে তাহলে সেটা সোজা হয়ে যাবে না, আবার কাঁঠালটা উইথড্র করলে সেটা আবার ভাঁজ হয়ে যাবে, লাইক দিস। সো এই যে ডিক্রিম্পিং প্রসেসটা দিস অলসো বলা হচ্ছে যে অ্যাবজর্পশনে সাহায্য করে। বলা হচ্ছে ওয়ান পসিবল প্রসেস টু মেক ট্রায়াক্সিয়াল ফেব্রিক। ট্রায়াক্সিয়াল ফেব্রিক্স 3 shades of parallel thread insert 60 degree angle, 3 সেট অফ ইউজ করা হয়, অর্থাৎ কি বলবো ইয়ার্ন ইউজ করা হয় ট্রায়াক্সিয়াল ফেব্রিক্স এর ক্ষেত্রে। তোমরা বাসায় সবাই ওই যে বাঁশের চাটাই তৈরি করে না টুইল লাইক স্ট্রাকচার দিয়ে, দেখেছো বোধহয় সেখানে, তো সেখানে যখন আমরা 3 সেট ইয়ার্ন বা 3 সেট ইউজ করব তখন কিন্তু সে ট্রায়াক্সিয়াল হবে এবং মোর স্ট্রেংথফুল। In belief that the triaxial fabric is performance then due to the hexagonal shape of the triaxial fabric এর কারণে, so impact compare the biaxial fabric এর চেয়ে সেটা ভালো করবে, কারণ সেটা কি আটকাই যাবে সাধারণত বেশি হলে মাকড়সার জালের মতো আটকে যাবে। ওই যে মাকড়সার জালে যখন একটা পতঙ্গ কি হয়, সুন্দর উদাহরণ, পতঙ্গ আসে লাগে তখন কি হয় মাকড়সার জালটা কি হয় যে একটু ডিফ্লেক্ট হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে, তাই না? পতঙ্গ যখন একটা পড়বে। সো এখানে দুটো ছবি দেওয়া আছে যে কিভাবে এনার্জিটা আমাদের অ্যাবজর্ব হচ্ছে। ওকে, এটা হলো ফেব্রিকের ক্ষেত্রে। তাহলে ফেব্রিকের ক্ষেত্রে যে বিষয়গুলি আসলো সেটা হচ্ছে তার ওয়েব স্ট্রাকচারটা কিরকম ভাবে আমরা তৈরি করছি, দ্বিতীয়ত কাভার ফ্যাক্টরটা কিরকম থাকছে, তৃতীয়ত ক্রিমটা কিরকম থাকছে, এবং তৃতীয়ত এটার অর্থাৎ উইভিংটা কিরকম হচ্ছে, যেমন বাইএক্সিয়াল ট্রায়াক্সিয়াল। ওকে, এরপরে আসি নোভেল ওভেন ফেব্রিক। কিছু নোভেল ওভেন ফেব্রিক আছে স্পেশালি, যেমন consider the many influencing factor along the between the vital importance. So engaged with projectile, তো এখানে যেটা করা হয় reduce to yarn mobility and reinforces positive effect on the any energy absorption and friction, helps to the slippage and maintain. মনে করো যে নোভেল ওভেন ফেব্রিকের ক্ষেত্রে বেশি স্পেশাল টাইপস অফ ফিনিশ করে দেওয়া হতে পারে, বা এই ধরনের যেটা কিনা আমাদের ফ্রিকশনটাকে হিন্ডার করছে বা স্লিপেজটাকে বাড়াচ্ছে, ঠিক আছে এভাবে। সো ইন দিস ইনক্রিজ দ্য ইয়ার্ন টু ইয়ার্ন ফ্রিকশন ভ্যালুস। দেখো যখন আমার প্রজেক্টাইলটা আমার ফেব্রিকের সাথে অ্যাবারশনটা বেশি হবে, যত বেশি অ্যাবারশনটা হবে ঘর্ষণটা হবে তত বেশি এনার্জিটা কিন্তু লস হবে বা এনার্জিটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। সো এই ক্ষেত্রে কিন্তু নোভেল ওভেন ফেব্রিকের ক্ষেত্রে এরকম ডিজাইন করা যেতে পারে যার কারণে আমাদের যে এনার্জিটা রয়েছে সেটা ঘর্ষণের বেশি হবে, অ্যাবজর্ব হবে বেশি, অথবা স্লিপেজটা কমানো যেতে পারে। একই কথা ঘর্ষণ বাড়ানো আর স্লিপেজ কমানো। ট্রিটেড কেমিক্যালি ট্রিটেড ফেব্রিক, এছাড়াও আমরা কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট ফেব্রিক করতে পারি। কিরকম? ওই যে বললাম ফ্রিকশনের কথাটা, বুলেটটা যখন আমার ফেব্রিকে লাগবে বলা হচ্ছে the process developed to further increase to yarn friction mainly based on the surface treatment. One of the most popular method is silica colloid suspension impermeation, a finish that the fluoride compounds and containing polar nitrogen, যেটা দিলে কি হবে বলা হচ্ছে micron thick polypropylene film Kevlar increases the resistance of the impact projectile 90%, অর্থাৎ আমাদের
ইয়েটা কমে যাবে। তুমি যখন ইয়ের উপরে স্লিপ করো, এটা মেঝেতে, তার মানে কি সেখানে তুমি গতিশক্তি প্রাপ্ত হচ্ছে। মেঝেটা যদি খসখসে থাকে তাহলে তো তোমার স্লিপ করার কোনো কথা না, কারণ তোমার পায়ের সাথে তখন এটার ঘর্ষণ হবে এবং তোমার শক্তিটা ব্যালেন্সড হয়ে যাবে। সো এই ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করে আমরা যদি আমাদের ফ্রিকশনটা বাড়িয়ে দিতে পারি অর্থাৎ স্লিপেজটা কমাতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গতিশক্তিটা কমে যাবে, বুলেট প্রুফ হবে। স্ট্রাকচার অফ দ্য মডিফাইড ফেব্রিক্স, এবং সেই সাথে কিছু স্ট্রাকচার মডিফাই করতে পারি। এখানে বলা হচ্ছে যে হাই ভলিউম ওভেন ফেব্রিকের ক্ষেত্রে ন্যারো ওভেন ফেব্রিক গুলো বেশি কাজে দেয়, হ্যাঁ, বা বেশি গ্রিপিং ক্ষমতা রাখে। এরপরে এছাড়াও আরো অনেক প্রকার স্ট্রাকচার হতে পারে যেটা আমাদের একে করতে পারে, গ্রিপ করতে পারে। তো এখানে আমরা দেখো আরো কিছু স্ট্রাকচার রয়েছে, যেমন এ নাম্বার চিত্রে যে প্লেন ওয়েভ উইথ দ্য লেনো ইনসারশন, এই ধরনের লেনো ইনসারশন করা যায়, এক্সট্রা ওয়েভ ইনসার্ট যেটা থ্রেড। তারপরে বলা হচ্ছে যে বি নাম্বার চিত্রে আমরা ডাবল ওয়েভ ইনসারশন করছি, যেহেতু ওয়ার্পের থেকে ওয়েভটা দ্রুত ছিঁড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ডাবল ওয়েভ ইউজ করলে ওয়ার্প এবং ওয়েভের শক্তিটা আরো বৃদ্ধি পায়। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের যে গতিবেগটা আছে সেটাকে কমাতে পারি। প্রথমত তো ইনহেরেন্টলি সেই ফাইবারটাকে বালাস্টিক প্রটেক্টিভ হতেই হবে, এবং দ্বিতীয়ত আমাদের যে ফেব্রিকটা তৈরি করছি সেই ফেব্রিকটারও কিন্তু তৈরি করার ফলে কি, তাহলে ওই ইয়ানগুলো দিয়ে তৈরি করলে তার শক্তিটা আরো বেড়ে যাবে, তাই না? ইউনিডিরেকশনাল ফেব্রিক, এরকম কিছু ফেব্রিক তোমরা এখানে উপরের ছবিটাতে দেখতে পাচ্ছ যে ফাইবার নেট, ফিল্মস অনেকগুলো একসাথে করে ইউনিডিরেকশনাল, ওই বাসায় কাঁথা সেলাই করে না, কাঁথা সেলাই, তো এই ধরনের অনেকগুলো ফেব্রিক একখানে দিয়ে কিন্তু আমরা এই ধরনের ইউনিডিরেকশনাল ফেব্রিক তৈরি করতে পারি, যেটা কিন্তু আমাদের ইয়েটাকে কমিয়ে দিবে, এনার্জিটাকে। ফেলস এন্ড নিটেড ফেব্রিক অত্যন্ত কম ব্যবহৃত হয়, ফেলস মোটামুটি বেশি ব্যবহৃত হয়, কারণ ফেলস গুলোর ভিতরে যে শর্ট ফাইবার গুলি রয়েছে সেই শর্ট ফাইবার গুলি কি হবে, একটা অপরটার সাথে লেগে কোহেশন ফোর্সের মাধ্যমে আমার এই এনার্জিটাকে দ্রুত অ্যাবজর্ব করতে পারবে। তো এখানে কিছু বলা আছে যে মডুলাস অফ দ্য ওভেন ফেব্রিক, নিটেড ফেব্রিক। তারপরে আরো কিছু রয়েছে যেমন হাইব্রিড ফেব্রিক সিস্টেম। তো সেই ক্ষেত্রে আমরা কিছু যেমন ইয়ে করতে পারি, বেটার ফেব্রিক অ্যাপ্রোচিং ইনক্লুডিং কম্বাইন মোর দেন ওয়ান টাইপ অফ ফেব্রিক এন্ড আদার ম্যাটেরিয়াল ইন বালাস্টিক প্যানেল। মনে করো যে এরকমটা হতে পারে, একটা ওভেন ফেব্রিকের উপরে আমরা একটা নন ওভেনের আচ্ছাদন দিয়ে দিলাম। তো সাবসিকুয়েন্ট পাইলস, তারপর আমাদের যে পাইল হতে পারে অর্থাৎ কার্পেটের মতো ফেব্রিকের উপরে পাইল হতে পারে, এই পাইলগুলোও কিন্তু আমার একের সাথে যেটা অ্যাবারশন ঘর্ষণ বাড়াবে এবং সেই সাথে আমাদের যে ডিফ্লেকশন এনার্জিটা সেটাকে কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারবে। সো সেই ক্ষেত্রেও এই হাইব্রিড সিস্টেমটা কিন্তু ইনক্লুড করা যেতে পারে ফেব্রিকের ক্ষেত্রে। ওকে, সো লাস্ট কোশ্চেন, হাউ বুলেট প্রুফ জ্যাকেট ওয়ার্কস, কিভাবে কাজ করে? আমরা একটু ছবিটা দেখবো, এটা পড়ে শেষ করে দিব কিভাবে কাজ করছে। হাউ বুলেট প্রুফ জ্যাকেটস ওয়ার্ক, আমরা যদি বলি, when a bullet strike a body armor, it cuts the wave strong fiber. These fibers absorb energy of the bullet and disperse force the bullet through the vest, and the reduce force the bullet area and prevents the penetrating of the human body. কি হচ্ছে, যখন আমার এটা একটা আর্ম বডি ম্যাটেরিয়াল, এটার উপর বুলেটটা আসছে, তাহলে এখানে লোকাল ইফেক্ট হচ্ছে। এই লোকাল ইফেক্টটা যখন কি হচ্ছে, গ্লোবালি পরিণত হচ্ছে এবং পুরো বডিটাতে সেটা কি ছড়িয়ে যাচ্ছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। বুলেট প্রুফ জ্যাকেটের তাহলে কাজটাই হচ্ছে আমার যে এনার্জিটা সেটাকে পুরোটাতে ছাড়িয়ে দেওয়া। কেবলার ইজ ইউজড ইন দ্য বুলেট প্রুফ জ্যাকেটস, তাহলে কেবলার সবচেয়ে শক্তিশালী। And inside the vest, Kevlar fabric is an woven in interlaced pattern. Woven fabric থাকে, and this material can be absorb a great amount of energy. This lightweight, like a traditional clothing fiber, but 5 times stronger than piece of steel and the same weight. And then bullet is then hits the armor. All the interlock fibers pull on each other and increases the area of impact. And this possible due to the high tenacity and the ability of the stretch. সহজ করে বুঝাই, এটা একটা ফেব্রিক। কি ফেব্রিক? ক্যাভলারের ফেব্রিক। ওকে, ফেব্রিকে তাহলে দুই ধরনের ইফেক্ট হচ্ছে, লোকাল ইফেক্ট, গ্লোবাল ইফেক্ট। বুলেটটা প্রথমে একটা বিন্দুতে অ্যাটাক করছে, সেই বিন্দুতে একার তার কেভলারের স্ট্রং ফিজিক্যাল প্রপার্টিজ থাকার কারণে বুলেটটা প্রবেশ করতে পারছে না, এবং সেই সাথে সাথে ইফেক্টটা চারিদিকে গ্লোবালি হয়ে যাচ্ছে। তো যার কারণে তখন এখানে এনার্জিটা কি হচ্ছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এবং যখন এনার্জিটা লেস অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, গতিশক্তিটা কমে যাচ্ছে, তখন বুলেটের যে ইফেক্টটা সেটা কিন্তু তত দূর থাকছে না, যার ফলে সেটা তখন আর ভেদ করতে
পারছে না, ঠিক কাঁঠাল পড়ার মতোই অবস্থা, কাঁঠালটা আর মাটিতে লাগছে না, অর্থাৎ এনার্জিটাকে অ্যাবজর্ব করে নেওয়া হলো। তাহলে কাঁঠালটা উপর থেকে যে পরিমাণ ফোর্সে যদি পড়তো তাহলে তো ফেটে ফুটে যেত, তাই না? তো সেম জিনিস। তাহলে ফেব্রিকের ক্ষেত্রেও ঠিক সেভাবেই আমাদের এখানে কি হচ্ছে, এনার্জিটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের কথা। তো অনেক বড় লেকচার, শেষ করার চেষ্টা করেছি সংক্ষেপে। প্রথম থেকে যদি একবার বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে ব্যালিস্টিক প্রুফ যে ম্যাটেরিয়াল, টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো সম্পর্কে, সেটা সম্পর্কে জেনেছি। তো সেটার প্রথমেই যদি আমরা বলি, প্রথম স্লাইডে চলে যাই, সেটা হচ্ছে যে ব্যালিস্টিক প্রোটেকশনটা কাকে বলছে, অর্থাৎ প্রজেক্টাইল যে কোনো বস্তু যেটা আমাদের দিকে ধেয়ে আসছে বা ছুটে আসছে, সেটা বন্দুকের গুলি হতে পারে, সেটা বম থেকে ফ্র্যাগমেন্টস হতে পারে, কোনোটা আছে আমাদের শরীরে প্রবেশ করে, কোনোটা আছে আমাদের শরীরে প্রবেশ করে না, চাকুও হতে পারে, হ্যাঁ, সেটাও তো প্রজেকশন হয়ে আসে বা আমরা যখন ইয়ে করি। তো এগুলোকে যারা রক্ষা করে সেটাই ব্যালিস্টিক প্রোটেকশন। তো নানা প্রকার ব্যালিস্টিক প্রোটেকশন রয়েছে বিভিন্ন জায়গার জন্য, মাথার জন্য, বডির জন্য, হাতের জন্য, পায়ের জন্য। তো ঠিক সেটাকে আমরা দুটি ভাগে ভাগ করছি, হার্ড এবং সফট। হার্ড গুলো আমরা জানি যে শক্তিশালী, যেটা যেমন মাথার হেলমেট, তারপর হ্যান্ড যে রেসিস্ট করবে সেগুলো। সফট গুলো হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়াল, বিশেষ করে যেমন বুলেট প্রুফ জ্যাকেট, ফেব্রিক, এগুলো। তো এই যে এগুলো কিভাবে রক্ষা করে, সফট ম্যাটেরিয়াল গুলো প্রথমত এনার্জিটাকে অ্যাবজর্ব করে নেয় সবাই মিলে, তারপর এনার্জিটাকে পুরো ফেব্রিকতে ডিস্ট্রিবিউট করে দেয়, তাহলে তার গতিটা কমে গেল, গতিটা কমে গেলে সে কি ইয়ে করতে পারলো না, হিট, অর্থাৎ যে গতি, অর্থাৎ যে প্রভাব নিয়ে সে অ্যাটাক করতো সেটা আর পারলো না। ওকে, মনে করো যে একজন খুব রাগ হয়ে আসে, তাকে কোনোভাবে তার রাগটা যদি তুমি কমিয়ে দাও তাহলে কি সে আর সেই ফোর্সে থাকবে না। তারপর ম্যাটেরিয়ালস রিকোয়ারমেন্টস যদি আমরা বলি, কি কি সফট হতে হবে, অর্থাৎ কি কি ম্যাটেরিয়ালস লাগবে, রিকোয়ারমেন্টস গুলি কি কি লাগবে। এখানে দুটো ইম্প্যাক্টের কথা বলেছি, ইয়ানের ক্ষেত্রে, এবং ইয়ানের ক্ষেত্রে দুটো হয়, লঙ্গিটিউডিনাল ওয়েভ এবং ট্রাভার্স ওয়েভ, এবং ফেব্রিকের ক্ষেত্রে দুটা, লোকাল এবং গ্লোবাল। কি কি ফাইবার, যেমন অ্যারামিড, তারপরে হাই মলিকুলার ওয়েট পলিথিন, পলিবেনজন, পিবিও যেটা, নাইলন 6, M5, কার্বন ন্যানোটিউবস, এখানে 4 দিয়ে বোঝানো যাচ্ছে একটা। ব্যালিস্টিক ফেব্রিক্স এর ক্ষেত্রে ওভেন, তারপরে ওভেন, এগুলো একটু ভালো করে পড়বা, ভিতরে কিন্তু কথাগুলো লেখা আছে। নভেল ওভেন ফেব্রিক, কেমিক্যাল ট্রিটেড ফেব্রিক, স্ট্রাকচার মডিফাইড, ইউনিডিরেকশনাল, ফেলস and knitted, hybrid system and bulletproof jacket. So ধন্যবাদ সবাইকে। যদি কোনো